কণ্টকনগর কাটোয়া। ছেলেবেলায় নদের নিমাই বা নিমাই সন্ন্যাস যাত্রাগান শুনে বিমর্ষ হয়ে ঘরে ফেরেননি বাংলাদেশে এমন লোক কেউ আছেন কি না সন্দেহ। কে নিমাই, সন্ন্যাসী বা কেন, এসব কথা না জেনেও বালকের চিত্ত বেদনার্দ্র হয়ে উঠেছে। কেন নিমাই সন্ন্যাসী হয়েও যৌবনের প্রারম্ভে গৃহত্যাগী হলেন, তার ঐতিহাসিক বা নৈতিক কোনো তাৎপর্যই তখন আমাদের কাছে পরিষ্কার ধরা পড়েনি। পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দেবার জন্য নাকি গঙ্গা তীরস্থ এই নগরকে নিমাই জননী কণ্টকনগর বলেছিলেন মনের দুঃখে। সেই কণ্টকনগর থেকে কেউ বলেন কাটোয়া নাম হয়েছে, কেউ বলেন কাঁটাদিয়া বা কাঁটাদ্বীপ থেকে কাটোয়া নামের উৎপত্তি। নবদ্বীপ অগ্রদ্বীপের মতন কাঁটাদ্বীপ হওয়া অসম্ভব নয়। দ্বীপ ও দহ দিয়ে গঙ্গা তীরে একাধিক গ্রামের নাম আছে। এরকম কোনো কণ্টকময় দ্বীপ ষোড়শ শতকের গোড়ায় বিশ্বম্ভরকে সন্ন্যাস দীক্ষা দিয়ে শ্রী চৈতন্যে রূপান্তরিত করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, তারই নাম কাটোয়া। চৈতন্যপূর্ব যুগের কাটোয়ার কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না, অনুমান করা যায় শুধু। যদিও প্রমাণ নিরপেক্ষ অনুমান ঠিক ইতিহাসপদ বাচ্য নয়। বখতিয়ার যখন অতর্কিতে নদিয়া আক্রমণ করে লক্ষণ সেনকে সিংহাসনচ্যুত করেছিলেন, তখন কোন পথ দিয়ে গিয়েছিলেন তিনি? তখনকার কাটোয়া বা কাঁটাদ্বীপ গ্রাম কি সেই পথের উপর পড়েনি? পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি কালে বর্ধমানের দক্ষিণ পর্যন্ত যে গৌড়েশ্বরের প্রভাব বিস্তৃত হয়েছিল, কুলীন গ্রামের শ্রীকৃষ্ণ বিজয় রচয়িতা মালাধর বসুর স্বীকারোক্তি থেকেই তা বোঝা যায়। তার আগে মুসলমান যুগের বাকি 200 বছরের ইতিহাসের ধারা যে ভাগীরথীর ধারা ধরেই প্রবাহিত হয়েছে, তাতেও সন্দেহের বিশেষ কোনো কারণ নেই। উত্তরার্ধের গঙ্গা তীরবর্তী অঞ্চলে মুসলমান আধিপত্য ও মুসলিম সংস্কৃতির চিহ্ন দেখেই তা বোঝা যায়। কাটোয়া মুর্শিদাবাদের দ্বার বলে গণ্য হয়েছে পরবর্তীকালে। তার আগেও কাটোয়ার ভৌগোলিক গুরুত্ব থাকা আশ্চর্য নয়। সুতরাং মুসলমান আমলের গোড়া থেকেই মনে হয় এই অঞ্চলের অন্যান্য আরও অনেক গ্রামের মতন কাটোয়াতেও মুসলমানদের আধিপত্য বাড়ে। আধিপত্য মানে সর্বক্ষেত্রে সংখ্যাধিক্য নয় অবশ্য। আধিপত্য অর্থে ইসলামের প্রতিপত্তি বাড়তে থাকে, প্রতিষ্ঠা হতে থাকে, অর্থাৎ গাজী সাহেবদের জিহাদ চলতে থাকে সোৎসাহে। বিশেষ করে মঙ্গলকোট ও কালনা যখন কাটোয়া থেকে বেশি দূর নয়, তখন মনে হয় না যে গাজী সাহেবদের প্রভাব থেকে কাটোয়া মুক্ত ছিল। গ্রামের অনুন্নত সম্প্রদায়ের লোক, ছন্নছাড়া বৌদ্ধ ও তান্ত্রিকরা ধর্মান্তরিত যে হয়েছিল, তাতেও কোনো সন্দেহ নেই। ধর্মরাজ ঠাকুর তখন একবার সমাজটাকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কাটোয়াতে এখনও ধর্মরাজ আছেন। বৃন্দাবন দাস যাদের পাষণ্ড বলেছেন, তারাও যে একেবারে ছিল না কাটোয়াতে তা নয়। অর্থাৎ তান্ত্রিক উপাসকের সংখ্যাও কম ছিল না কাটোয়াতে। আজও কাটোয়ায় শক্তি পূজা মহা সমারোহেই অনুষ্ঠিত হয়ে থাকে। চৈতন্যপূর্ব নবদ্বীপের সাংস্কৃতিক পরিবেশ কাটোয়া শ্রীখণ্ড প্রভৃতি অঞ্চলেও ছিল বলে মনে হয়। মদ্য মাংস দিয়ে যারা দেবদেবীর পূজা করে, তাদের বেশ প্রতিপত্তি ছিল লোকসমাজে। চৈতন্য যুগের গোড়া থেকে, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষ দিক থেকে দুই ধর্ম ও সংস্কৃতির সংঘাতের পর্ব শেষ না হলেও সমন্বয় যে শুরু হয়েছিল তা বেশ বোঝা যায়। কাজীর ঐতিহাসিক উক্তি তার অকাট্য প্রমাণ। নগর কীর্তনের দল যখন নবদ্বীপের কাজীর বাড়ি চড়াও হলো, তখন কাজী ঘরে পালিয়ে গেলেন। তারপর ফিরে এসে কাজী সাহেব শ্রী চৈতন্যকে বললেন, গ্রাম সম্বন্ধে
চক্রবর্তী হয় মোর চাচা, তেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। ব্র্যাকেটে শ্রী চৈতন্য চরিতামৃত আদি ব্র্যাকেট ক্লোজড। তেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাঁচা। কাজীর এই উক্তি থেকে বোঝা যায় দুই সম্প্রদায়ের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সমীকরণের কাজ তখন অনেক দূর অগ্রসর হয়েছে। নবদ্বীপে যখন হয়েছিল তখন কাটোয়াতেও মনে হয় একটা সাম্প্রদায়িক উদারতার পরিবেশ সৃষ্টি হয়েছিল শ্রী চৈতন্যের দীক্ষাকালে। উল্লেখযোগ্য হল শ্রী চৈতন্য ইসলাম ধর্মের আশঙ্কা যতটা প্রকাশ করেননি, এমনকি তাঁর চরিতকাররা পর্যন্ত তার চেয়ে অনেক বেশি ব্যাকুলতা প্রকাশ করেছেন ধর্মাচরণের নামে হিন্দু ধর্মের ব্যভিচার সম্বন্ধে। শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণ প্রসঙ্গে কথাটা বিশেষ উল্লেখযোগ্য মনে হয় এবং কাটোয়া প্রসঙ্গে সেই জন্যই বিষয়টির অবতারণা করতে হলো। কেন শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন? সন্ন্যাস গ্রহণের কারণ সঠিক জানা যায় না। চরিতকারদের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ যা বলেছেন তা থেকে মনে হয় ধর্ম সংস্কারই তাঁর সন্ন্যাস গ্রহণের অন্যতম লক্ষ্য ছিল। ধর্মের আচারের নামে যে ব্যভিচার চলছিল সমাজে তাকে প্রতিরোধ করতে চেয়েছিলেন চৈতন্য। চৈতন্য চরিতামৃতে তাঁর নিজের এই উক্তিটি প্রণিধানযোগ্য। যত অধ্যাপক আর তাঁর শিষ্যগণ ধর্মী ধর্মী তপনিষ্ঠ নিন্দুক দুর্জন, এই সব মোর নিন্দা অপরাধ হইতে, আমি না লওয়াইলে ভক্তি না পারে লইতে। নিস্তারিতে আইলাম আমি হইল বিপরীত, এসব দুর্জনের কইছে হইবে হিত। মোরে নিন্দা করে যে না করে নমস্কার, এসব জীবের অবশ্য করিব উদ্ধার। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসীর বুদ্ধে মোর প্রণত হইব। এসব পাষণ্ডীর তবে হইতে নিস্তার, আর কোনো উপায় নাহি এই যুক্তিসার। ব্র্যাকেটে আদি 17 অ ব্র্যাকেট ক্লোজড। সার্বভৌম আগমবাগীশ প্রভৃতি বৈদান্তিক, তান্ত্রিক ও অন্যান্য আচার্যরা নবদ্বীপে যে মানসিক পরিবেশ সৃষ্টি করেছিলেন তাতে বিশ্বম্ভরের ভক্তির আলোড়ন এবং প্রচারের জন্য কীর্তনের মাধ্যম অত্যন্ত বেমানান মনে হচ্ছিল। তাদের কাছে ব্যাপারটা খুব প্রীতিকরও মনে হচ্ছিল না। টোলের পড়ুয়ারা পর্যন্ত এই কীর্তনিয়া দলের নিন্দা করত। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, যাহা তাহা প্রভুর নিন্দা হাসি গে করয়। এই বিরোধিতা দূর করার জন্যই বিশ্বম্ভর সন্ন্যাস গ্রহণ করবেন মনস্থ করেন এবং কাটোয়াতে কেশব ভারতীর কাছে এসে দীক্ষা নেন। এত বলি ভারতী গোসাই কাটোয়াতে গেলা, মহাপ্রভু তাহা যাই সন্ন্যাস করিলা। সঙ্গে নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত এই তিন করিল সর্বকার্য। এই আদিলীলার কৈল সূত্র গণন, বিস্তারী বর্ণিলা ইহা দাস বৃন্দাবন। ব্র্যাকেটে আদি 17 অ ব্র্যাকেট ক্লোজড। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে সন্ন্যাস গ্রহণের আরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে গঙ্গা পার হয়ে শ্রী চৈতন্য কণ্টকনগরে এলেন। আগে থেকে তিনি যাদের বলেছিলেন তাঁরাও এসে একে একে মিলিত হলেন কাটোয়ায়। তাদের মধ্যে বৃন্দাবন দাস নাম করেছেন অবধূত চন্দ্র বা নিত্যানন্দের, গদাধর, মুকুন্দ, চন্দ্রশেখর ও ব্রহ্মানন্দের। সন্ন্যাস গ্রহণের পর কেশব ভারতী তাঁর নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, যা থেকে বিশ্বম্ভর চৈতন্য নামে পরিচিত হলেন। এতেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোকে তোমা হইতে যাতে হইল ধন্য। সন্ন্যাস গ্রহণ করে কাটোয়ায় শ্রীচৈতন্য মাত্র এক রাত্রি বাস করেন। সারা রাত্রি ধরে কাটোয়ায় তিনি কীর্তন করেছিলেন। করিয়া সন্ন্যাস বৈকুণ্ঠের অধীশ্বর,
সে রাত্রি আছিলা প্রভু কণ্টকনগর, করিলেন প্রভু মাত্র সন্ন্যাস গ্রহণ, মুকুন্দেরে আজ্ঞা হইল করিতে কীর্তন। বল বল বলি প্রভু আরম্ভিলা নৃত্য, চতুর্দিকে গাইতে লাগিল সব ভৃত্য। পাক দিয়া দণ্ড কমণ্ডলু দূরে ফেলি, সুকৃতি ভারতী নাচে হরি হরি বলি। পরদিন সকালে উঠে চৈতন্য তাঁর গুরুকে বললেন, অরণ্যে প্রবিষ্ট মুই হইমু সর্বথা, প্রাণনাথ কৃষ্ণচন্দ্র মুই পাঁ যথা। গুরু কেশব ভারতীয় তাঁর সঙ্গী হতে চাইলেন। তারপর অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে। কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির সিং দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে শ্রী চৈতন্যের মস্তক মুণ্ডনের স্থানটি চিহ্নিত রয়েছে দেখা যায়। তার পাশে ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের ও সন্ন্যাস গ্রহণের স্থান। মধু পরামাণিকের সমাধিও আছে সেখানে। ঠিক তারই সংলগ্ন কেশব ভারতীর সমাধি বা সমাজ। দাস গদাধরের সমাধিও রয়েছে দরজার সামনে। সন্ন্যাস গ্রহণের স্থানে মধুর সমাধি ছাড়া চৈতন্যের দীক্ষার আসন ও গুরু শিষ্যের পদচিহ্ন আছে। দীক্ষাস্থানের কাছে কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির সেবায়িতদের সমাধি। বাড়ির ভিতরে আছে দাস গদাধর প্রতিষ্ঠিত এবং শ্রীখণ্ডের নরহরি সরকার কল্পিত গৌরাঙ্গ মূর্তি। পাশে পরে নিত্যানন্দের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। শ্রীখণ্ড প্রসঙ্গে বলেছি যে 3টি গৌরাঙ্গ মূর্তি নরহরি সরকার ঠাকুর তৈরি করিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় মূর্তিটি তিনি দাস গদাধরকে দিয়ে কাটোয়ায় প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটি দেখবার মতন। কাটোয়ার মূর্তিটি শ্রীখণ্ডের মূর্তিটিরই বর্ধিত এবং ভাবপ্রধান রূপ। দাস গদাধর তাঁর প্রিয় শিষ্য যদুনন্দন ঠাকুরকেই কাটোয়ায় গৌরাঙ্গ সেবার ভার দিয়ে যান। এই যদুনন্দন ঠাকুরের বংশধর রাঢ়ীয় শ্রেণীর ব্রাহ্মণরাই কাটোয়ার গৌরাঙ্গ বাড়ির সেবায়িত। উল্লেখযোগ্য হল, ভক্তদের ভেট নিয়ে গৌরাঙ্গের সেবা চলে, কোনো দেবোত্তর সম্পত্তিতে চলে না। গৌরাঙ্গ বাড়ি ছাড়িয়ে কিছু দূরে গঙ্গা অজয় সঙ্গম। সঙ্গম ছাড়িয়ে আরও কিছু দূরে গৌরাঙ্গ ঘাট ছিল, এখন গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। কাটোয়া থেকে প্রায় 1 মাইল দূরে দাঁইহাটের পথে মাধাইতলা। পথ চলতে ঘোষেশ্বর শিব এখনও যে তাঁর রীতিমতো প্রতিপত্তি ঘোষণা করছেন তা বেশ বোঝা যায়। ধর্মরাজ আছেন, ঘোষেশ্বর শিব আছেন, কালীও আছেন কাটোয়ায়। শ্রীচৈতন্য যাঁদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করতে এসেছিলেন কাটোয়ায়, সেই পাষণ্ডদের প্রতাপ তখনকার কাটোয়া গ্রামেও অল্প ছিল না। সন্ন্যাস গ্রহণকালে তিনি মাত্র 1 রাত্রি বাস করেছিলেন কাটোয়ায় এবং সেই রাত্রি কীর্তন গান ও নৃত্য করেই কাটিয়েছিলেন। গৌরাঙ্গ বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হচ্ছিল 24 বৎসর শেষ সেই মাঘ মাস। তারপর শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস, অর্থাৎ 1510 সালের মাঘ মাসের জানুয়ারি শুক্লপক্ষের সেই রাত্রিটি কেমনভাবে কেটেছিল তাঁর। আজ থেকে প্রায় 450 বছর আগেকার এক রাতের কথা মনে পড়ছিল আষাঢ়ের এক দ্বিপ্রহরে। তখনও রাঢ় দেশে শ্রী চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের প্রচার কার্য আরম্ভ হয়নি। সন্ন্যাসের পর পায়ে হেঁটে বৃন্দাবন যাবার পথে তিনি যে 3 দিন রাঢ় দেশ ভ্রমণ করেছিলেন। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। তখনই বা পথে ভিন্নধর্মীরা কীরকম ব্যবহার করেছিল জানতে ইচ্ছা হয়। নবদ্বীপের অধ্যাপক ও পড়ুয়ারাই যদি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ, সুপঠিত বিদ্যা কারো না হয় প্রকাশ, তাহলে কাটোয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তদানীন্তন অশিক্ষিত ভিন্ন ধর্মাচারী বৌদ্ধ, তান্ত্রিক, ধর্ম, চণ্ডী ইত্যাদির উপাসক জনসাধারণ খুব যে মার্জিত ব্যবহার করেছিল তা মনে হয় না। কাটোয়া দাঁইহাটের পথে
ঘোষেশ্বর শিব ছাড়াও পাতাইহাটে পাতাইচণ্ডী, একাইহাটে একাইচণ্ডী ইত্যাদির এবং আশপাশের গ্রামে ধর্মরাজের এখনও যে প্রতিপত্তি আছে তা দেখলে বৃন্দাবন দাসের সামাজিক চিত্রটি চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে, বামাচারী সন্ন্যাসী মদ্যপান করে, দেবতা জানেন সভে চণ্ডী বিশ্বহরি, তাও যে পূজেন সেহ মহাদম্ভ করি, ধনবংশ বাড়ুক করিয়া কাম্য মনে, মদ্যমাংস দানব পুজোয় কোন জনে। এই যখন রাঢ় দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, শ্রীচৈতন্য তখন কাটোয়ায় সন্ন্যাস নিয়ে নতুন ধর্ম প্রবর্তনের জন্য গৃহত্যাগী হন। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার তখন তিনি ভক্তির বন্যায় ব্যভিচারের আবর্জনা ভাসিয়ে দেবার সংকল্প গ্রহণ করেন। সেই সন্ন্যাস ও সংকল্প গ্রহণের ঐতিহাসিক স্থান কাটোয়া কেবল তীর্থস্থান নয়, কাটোয়া তাই বৈষ্ণব তীর্থ নয়, বাঙালির সংস্কৃতি তীর্থ। মনে হয় ১৬শ শতাব্দীতে হুসেন শাহের আমল থেকেই কাটোয়া শ্রীখণ্ড নৈহাটি ঝামটপুর অঞ্চল উত্তর রাঢ়ের অন্যতম সংস্কৃতি কেন্দ্র হয়ে ওঠে। ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থরা নবাবের দরবারে আধিপত্য বিস্তার করে দেশীয় সমাজেও প্রতিষ্ঠা ও প্রতিপত্তি অর্জন করেন। এই নতুন অর্থনৈতিক ও সামাজিক প্রতিপত্তির ফলে তাঁরা অনেকেই চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব সংস্কৃতির প্রধান ধারক ও বাহক হন। এরা ছাড়াও উত্তর ও দক্ষিণ রাঢ়ে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলার বণিক সম্প্রদায়ের আধিপত্য ছিল খুব বেশি। বর্ধমান, হুগলি প্রভৃতি জেলার গ্রামে গ্রামে ঘুরলে আমাদের সামাজিক অর্থনৈতিক ইতিহাসের এই উপেক্ষিত অধ্যায়ের অজস্র নিদর্শন দেখতে পাওয়া যায়। কাটোয়াতেও তার অভাব নেই। গন্ধবণিক, সুবর্ণবণিক প্রভৃতিদের বিপুল ঐশ্বর্যের প্রতীকস্বরূপ বড় বড় ইমারত ও অট্টালিকা আজও কাটোয়ায় বিরাজ করছে। বণিকরাও বৈষ্ণব ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। বণিকদের বৈষ্ণব ধর্মের পোষকতার কথা নিত্যানন্দের ধর্মপ্রচারের কাহিনী থেকেই জানা যায়। ত্রিবেণীর সপ্তগ্রাম অঞ্চলে নিত্যানন্দ বণিকদের ঘরে ঘরে কীর্তন করে বেরিয়েছিলেন। বৃন্দাবন দাস তার সুন্দর বর্ণনা দিয়েছেন। উত্তর রাঢ়ের কাটোয়ার বণিকরা যে ভিন্ন ধর্ম আচরণ করতেন তা ভাববার কোনো কারণ নেই। শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণের পর তাঁরাও বৈষ্ণব ধর্ম প্রচারে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন বলে মনে হয়। ১৬শ শতাব্দীর পর প্রায় ২০০ বছর কাটোয়া অঞ্চলের কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক ভূমিকার কথা জানা যায় না। এই সময় এখানকার প্রতিপত্তিশালী ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ও বণিকদের নেতৃত্বে বৈষ্ণব ধর্মের প্রচার কার্য চলতে থাকে বলে মনে হয়। মধ্যে মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁদের সংঘাত হতো বলে অনুমান করা যায়। বৈষ্ণব ধর্মের পেট্রনদের আর্থিক ও সামাজিক প্রতিপত্তি হয়তো সাধারণ লোকের মনে সন্দেহের ইন্ধন যোগাত বেশি এবং প্রচলিত শৈব, তান্ত্রিক প্রভৃতি লোকধর্মের সঙ্গে তার সংঘাতের অন্যতম কারণও সেটা হওয়া অসম্ভব নয়। শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণের প্রায় ২০০ বছর পরে অষ্টাদশ শতাব্দী থেকে ইতিহাসের রঙ্গমঞ্চে কাটোয়াকে আর এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। এবারে শ্রী চৈতন্য নন, মারাঠা বীর ভাস্কর পণ্ডিত, শঠ চূড়ামণি ক্লাইভ ও তাঁর সাঙ্গপাঙ্গরা কাটোয়ার রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন একে একে। শ্রী চৈতন্যের মতন তাঁরা কেউ নতুন মানবতার ধর্মপ্রচারের জন্য আসেননি। ইতিহাসের এক করুণ যুগ সন্ধিক্ষণে তাঁরা এসেছিলেন সোনার বাংলার মগের মুল্লুকে লুঠতরাজ করতে, গোলামীর মাহাত্ম্য জাহির করতে। কাটোয়া এই নির্লজ্জ নীতির বিরুদ্ধে লড়াই করেছে। এই গোলামীর উদ্ধত অভিযান প্রতিরোধ করেছে প্রাণপণে। অবশেষে হার মেনেছে অসভ্য অস্ত্রবল ও কূটবুদ্ধির কাছে। বাংলার
সৌভাগ্য সূর্য অস্ত গেছে ভাগীরথীর পশ্চিমে কাটোয়ায়, তারপর পূবে পলাশীর মাঠে সন্ধ্যার কালো অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছে। অষ্টাদশ শতাব্দীর গোড়াতে বাংলার বিধাতা হয়ে ওঠেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদাবাদ যখন তাঁরই নামে নতুন রাজধানী হয়ে ওঠে, তখন কাটোয়ার ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব তাঁর দূরদৃষ্টিতে সহজেই ধরা পড়ে। এই সময় সম্রাট ফররুখ শায়র যখন দিল্লির সিংহাসনে বসেছেন, তখন 1713 সালে সৈয়দ শাহ আলম খাঁ নামে জাহানদার শাহ বাদশাহের জনৈক উজির দিল্লিতে বাস করা নিরাপদ নয় মনে করে নানা দেশ ঘুরে ঘুরে শেষে কাটোয়ায় আসেন। বাকি জীবন ধর্মসাধনা করে কাটাবেন মনস্থ করে তিনি কাটোয়ার একদিকে বনজঙ্গল সাফ করে বসতবাড়ি ও একটি মসজিদ তৈরি করেন। মসজিদের ব্যয় নির্বাহের জন্য তিনি সম্রাটের কাছ থেকে প্রায় 17,000 টাকা মুনাফার নিষ্কর সম্পত্তি পান। শাহ আলম খাঁ নিজে বীর যোদ্ধা ছিলেন এবং শোনা যায় 250 জন জোয়ান মর্দ সঙ্গে করে কাটোয়ায় এসেছিলেন। তিনি যে বর্মটি পরতেন সেটা নাকি 3.5 মণ লোহা দিয়ে তৈরি ছিল। তাঁরই এক বংশধর সফিয়র রহমান সেটি কাটোয়ার এক কর্মকারের কাছে বিক্রি করে দেন এবং কর্মকার তাই দিয়ে ছুরি, কাঁচি, দা, কুরুল তৈরি করে বেচে ফেলে নিশ্চিন্ত হন। কাটোয়ায় শাহ আলম খাঁর তৈরি এই মসজিদটি আছে। তাছাড়া তাঁর নিজের ও তাঁর বংশধরদের সমাধিও আছে। তাঁরই বাস্তুভিটে তাঁর বর্তমান বংশধর ও মুতওল্লি সৈয়দ মোহাম্মদ খোদা হাফিজ নতুন বাড়ি ও সুন্দর ফুলবাগান তৈরি করেছেন। শাহ আলমের তৈরি পুরনো সিং দরজাটি এখনও আছে এবং তার মসজিদ ও গৃহের চারিদিকে গড়খাইয়ের অস্তিত্ব আজও পরিষ্কার দেখা যায়। 1 নম্বর ফুটনোট: 1917 সালের এশিয়াটিক সোসাইটির জার্নালে 13 খণ্ড 3 নং শাহ আলম খাঁর মসজিদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আবার টেক্সটে ফিরে আসছি। শাহ আলম খাঁ তাঁর সাধনার স্থান থেকে গঙ্গা পর্যন্ত একটি সুড়ঙ্গ তৈরি করেছিলেন। শোনা যায় গঙ্গার তীরে শান বাঁধানো ঘাটও তিনি করে দিয়েছিলেন স্নানার্থীদের জন্য। শাহ আলম খাঁর নিভৃতে ধর্মসাধনার এই ইতিবৃত্তটি ইন্টারলুডের মতন। শ্রীচৈতন্যের সন্ন্যাস গ্রহণের স্থানে শাহ আলম খাঁ যে বৈরাগ্য সাধনার প্রেরণা পেয়েছিলেন, কাটোয়ার ইতিহাসে তা বেমানান মনে হয় না, বরং তার মধ্যে সুরের একটা সুন্দর সঙ্গতিই দেখা যায়। কিন্তু সমস্ত সাধনার নির্লিপ্ত পরিবেশ বর্গীদের রণহুঙ্কারে কেঁপে উঠল কাটোয়ায় এবং ইংরেজরা তারপরে দীর্ঘস্থায়ী বিভীষিকার পর্দা উন্মোচন করলেন। বৈষ্ণব তীর্থ কাটোয়ায় খোল করতালের ধ্বনি কিছুকালের জন্য যে স্তব্ধ হয়ে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। 1742 সালে বর্গীদের অভিযান আরম্ভ হলো বাংলাদেশে, আর বাংলার যত দুরন্ত ছেলেদের ভয় দেখিয়ে বিব্রত মায়েরা ঘুম পাড়িয়ে ফেললেন। নবাব আলীবর্দী খাঁ আরামবাগের মুবারক মঞ্জিল থেকে খবর পেয়ে ছুটে এলেন লোক লস্কর নিয়ে, কিন্তু বর্ধমান শহরে ঘেরাও হয়ে রইলেন। বর্ধমান থেকে কাটোয়া আসার পথে নিগনে বর্গীদের সঙ্গে যুদ্ধ হলো। 1742 সালের 26শে এপ্রিল আলীবর্দী খাঁ কাটোয়া পৌঁছলেন। প্রত্যক্ষদর্শী কবি গঙ্গারাম তাঁর মহারাষ্ট্র পুরাণে লিখেছেন, ঘেরাও হইতে নবাব আইল কাটোয়াতে, শুনিয়া ভাস্কর তবে লাগিল ভাবিতে, ছি 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 হায় হায় গেল পলাইয়া, এতদিন বৃথা আসিয়াছিলাম ঘেরিয়া। 1742 সালের জুন মাস থেকে কাটোয়ায় বর্গীরা ঘাঁটি গেড়ে বসে। মীর হবিব তাদের পরামর্শদাতা ও এজেন্টের কাজ করেন। এই সময় ভাগীরথীর পশ্চিম তীরবর্তী অঞ্চল মারাঠা দস্যুদের অত্যাচারে সন্ত্রস্ত হয়ে ওঠে। নবাবী শাসন কিছুদিনের জন্য লোপ পেয়ে যায়। বর্গীর শাসন চলতে থাকে। সলিমুল্লাহ তাঁর তারিখ ই বঙ্গাল
গ্রন্থে বলেছেন যে এই সময় গঙ্গার পশ্চিম তীর থেকে অনেক বনেদি পরিবার ও গণ্যমান্য লোক সব পালিয়ে গঙ্গার পূর্ব তীরে বসবাসের জন্য চলে আসেন। সলিমুল্লাহের কথা মিথ্যা নয়। মহারাষ্ট্র পুরাণ রচয়িতা প্রত্যক্ষদর্শী গঙ্গারামের বিবরণের মধ্যেও এই ভিটেমাটি ছেড়ে পলায়নের দৃশ্য ভয়াবহভাবে ফুটে উঠেছে। যেমন, তবে সব বর্গী গ্রাম লুটিতে লাগিল, যত গ্রামের লোক সব পলাইল, ব্রাহ্মণ পণ্ডিত পলায়ে পুঁথির ভার লইয়া, সোনার বাইনা পলায় কত নিক্তি হরপি লইয়া, গন্ধ বণিক পলায়ে দোকান লইয়া যত, তামা পিতল লইয়া কাঁসারি পলায়ে কত, শঙ্খ বণিক পলায়ে করা লইয়া যত, চতুর্দিকে লোক পলায়ে কি বলিব কত, কায়েস্ত বৈদ্য যত গ্রামে ছিল, বর্গীর নাম শুইনা সব পলাইল, গোসাই মোহান্ত যত চোপালায়ে চড়িয়া, বোচকা বুচকি লয় জয় বাহুকে করিয়া, শেখ সৈয়দ মোগল পাঠান যত গ্রামে ছিল, বর্গীর নাম শুইনা সব পলাইল। পর্তুগিজ দস্যু বণিক ও গোলাম ব্যবসায়ীরা, ইংরেজ কুঠিয়ালরা, ডাচ ও ফরাসি বণিকরা পশ্চিম বাংলার গ্রাম্য সমাজকে যখন ভাঙতে আরম্ভ করে, সেই সময় মারাঠা দস্যুরা নির্মমভাবে লুটতরাজ করে সেই নিশ্চিন্ত সমাজ জীবনকে ছত্রভঙ্গ করে দেয়। কূপমণ্ডুক শান্তিপ্রিয় গ্রামবাসীদের তারা নিষ্ঠুর অস্ত্রবলে যাযাবর উদ্বাস্তু দলে পরিণত করে। বিশেষ করে ভাগীরথীর পশ্চিম তীরের গ্রামগুলিকে একেবারে তছনছ করে দেয়। গঙ্গারামের বিবরণ থেকে পরিষ্কার বোঝা যায়, ভাগীরথীর পশ্চিম তীরবর্তী গ্রামগুলি থেকে অনেক ব্রাহ্মণ পণ্ডিত পরিবার পুঁথিপত্র নিয়ে পালিয়ে যান। কায়স্থ বৈদ্য ও বণিকরাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করেন। বাংলার সামাজিক ইতিহাসে পশ্চিম বাংলার গ্রাম্য সমাজের এই ভাঙন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিম থেকে পূবে যাঁরা পালিয়ে আসেন, তাদের মধ্যে অনেকেই তখনকার নতুন কলকাতা শহরে এসে বসবাস করতে আরম্ভ করেন। তাঁরাই গ্রাম্য সমাজের মতন সমাজ গড়ে তোলেন কলকাতায়। বাঁশারিপাড়া, শাঁখারিপাড়া, যোগীপাড়া, বামুন বস্তি ইত্যাদি তখন থেকেই দানা বাঁধতে আরম্ভ করে কলকাতা শহরে। পশ্চিমবঙ্গের গ্রাম্য সমাজের ভাঙনের সঙ্গে কলকাতা শহরের নতুন সমাজের গড়নের সম্পর্ক প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ। তার জন্য ম্যালেরিয়া বা কালাজ্বর যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বণিকদের শোষণ এবং মারাঠি বর্গীদের নিষ্ঠুর লুণ্ঠন। 1742 সালের সেপ্টেম্বর মাসে ব্র্যাকেটে আশ্বিন, ভাস্কর পণ্ডিত কাটোয়ায় দুর্গাপূজা করেছিলেন মহা সমারোহে। স্থানীয় জমিদার ও গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভেট আদায় করে তিনি পূজার সামগ্রী সংগ্রহ করেন। গঙ্গারাম তারও বর্ণনা দিয়েছেন এইভাবে: ভাস্কর করিবে পূজা বলি দিবার তরে, ছাগ মহিষ আইসে কত হাজারে হাজারে, এই মতে করে ভাস্কর পূজা আরম্ভন, এথা মীর হবিব বর্গী লইয়া করিল গমন। পূজা হচ্ছিল ধুমধাম করে। এমন সময় মহানবমীর দিন সকালে ব্র্যাকেটে 27শে সেপ্টেম্বর 1742 ব্র্যাকেট ক্লোজড, রাতারাতি গঙ্গা পার হয়ে নবাব আলীবর্দী খাঁ বর্গীদের আক্রমণ করেন। নবাবের বিপুল সেনাবাহিনীর চমৎকার বর্ণনা দিয়েছেন কবি গঙ্গারাম। একে একে জমাদার লাগিল সাজিতে, ডঙ্কা নাগারা কত লাগিল বাজিতে, মুস্তাফা খাঁ শমশের খাঁ দুই জমাদার, যার সঙ্গে যায় ঘোড়া 20,000। যেইমাত্র নবাব সাহেব তারকপুর আইল, ফৌজের ধমক দেইখা বর্গী পিছাইল, তবে বর্গী পিঠ দিয়া শীঘ্র চইলা যায়, নবাব সাহেবের ফৌজ পিছে পিছে ধায়ে। নবাবের সৈন্য কাটোয়া থেকে কটক পর্যন্ত ধাওয়া করে বর্গীদের চিল্কা হ্রদ পার করে দিয়ে আসে। আলীবর্দী খাঁ বাংলার মুখ রক্ষা করেন। মাত্র
15 বছর পরের কথা। 1757 সাল। 1742 সালের জুন মাসে বর্গিরা কাটোয়ায় ঘাঁটি গেড়ে বসেছিল। 1757 সালের ঠিক ওই জুন মাসেই ব্র্যাকেটে 19শে জুন মেজর কুটে কাটোয়া দুর্গ দখল করেন ক্লাইভের নির্দেশে। অজয় ও ভাগীরথীর সঙ্গমস্থলে সাঁকাই গ্রামে এই দুর্গের মাটির ধ্বংসস্তূপ দেখিয়ে স্থানীয় অধিবাসীরা সেই কথা আজও স্মরণ করেন। আসল স্থান গঙ্গা ও অজয়ের গর্ভে বিলীন হয়ে গেছে মনে হয়। সেই রাতেই ক্লাইভ সসৈন্যে পাটুলি থেকে কাটোয়া আসেন। 21শে জুনের এক বৈঠকে তিনি কাটোয়াতে অবস্থান করা ঠিক করেন, কিন্তু বৈঠকের ঘণ্টাখানেকের মধ্যে ক্লাইভ তাঁর সিদ্ধান্ত বদলে ফেলেন। 22শে জুন কাটোয়া থেকে ইংরেজ সৈন্য গঙ্গা পার হয়ে অভিযান আরম্ভ করে। মাঝরাতে পলাশীতে নবাব সৈন্যের সংস্পর্শে আসে। 23শে জুন বৃহস্পতিবার ব্র্যাকেটে 1757 পলাশীর যুদ্ধে বাংলার তথা ভারতের ভাগ্য প্রায় 2 শতাব্দীর জন্য নির্ধারিত হয়ে যায়। আচার্য যদুনাথ বলেছেন, Thus ended Muslim rule in Bengal. The foreign master of the sword had become its kingmaker. ব্র্যাকেটে Dhaka Hist of Bengal 2p 495 ব্র্যাকেট ক্লোজড। তারপর বাংলার তথা ভারতের ইতিহাস আবার নতুন করে আরম্ভ হলো। তাই বলেছিলাম বাংলার সূর্য অস্ত গিয়েছিল কাটোয়ায়, আর পলাশীতে রাত্রির কালো অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল।